প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের নাগরিক বয়ান মুক্তিযুদ্ধের চেতনা বনাম বিভাজনের রাজনীতি, কার লাভ আর কার ক্ষতি। বরাবরের মতোই গ্রিসের এথেন্স থেকে আমি টিটু সর্দার আছি আপনাদের সাথে। চলুন তাহলে আজকের নাগরিক বয়ানে শুরু করি একটি গল্প দিয়ে। গল্পটি হচ্ছে, বাংলাদেশের প্রতিটি গ্রামে চৌধুরী মিয়া ভূঁইয়া কিংবা খানরা ছিলেন, যারা একসময় তাদের মুরলীপনা এবং অঢাল সম্পত্তির মালিক ছিলেন। আজ তাদের উত্তরসূরিরা পথে বসতে শুরু করেছে, কিন্তু তাদের ভিতরে হিংসা, অহংকার আর গৌরবের পদধূলি যেন থামছেই না। কারণ ঘরে কর্মরত থাকা বা কাজ করা লোকের সন্তানেরা বা উত্তরসূরিরা যখন অঢাল সম্পত্তির মালিক বনে যাচ্ছেন কিংবা সমাজে প্রভাব ফেলছেন, তখন তারা হিংসার বশবর্তী হয়ে কিংবা জিজ্ঞাসার বশবর্তী হয়ে বলে, তোদের পূর্বপুরুষ আমাদের বাড়িতে কামলা দিয়েছে। প্রিয় দর্শক, অতীত দিয়ে কখনো মানুষকে বিচার করার মতো বেকুবেপনা পৃথিবীতে আর হয় কিনা সেটা আপনারাই বিবেচনা করবেন। কারণ কার পূর্বপুরুষ কি করেছিল সেটা দিয়ে বর্তমান বিচার করা হয় না। বর্তমান নির্ধারণ হয় আজ আমি কি করছি তার উপরে। কারণ পূর্বপুরুষদের রেখে যাওয়া সম্পত্তিকে ভোগের যদি সামগ্রী বানানো হয়, তাহলে সম্পদ এক সময় ফুরিয়ে যাবে, এটাই স্বাভাবিক। আবার পূর্বপুরুষের কিছু না থাকা অবস্থায় যদি তার উত্তরসূরিরা নিজেদের পরিশ্রম, ঘাম আর মেধা দিয়ে সম্পদের মালিক কিংবা সমাজে প্রভাব ফেলে, তাহলে যাদের ঐতিহ্য কিংবা হিংসার বশবর্তী হয়ে সবকিছু সম্পদকে যারা ভোগের সামগ্রী বানিয়ে সবকিছু হারিয়ে আজ পথে বসেছে, তাদের তো হিংসা হবেই। কারণ তাদের তো ওই বাপ দাদার ঐতিহ্য ছাড়া বর্তমান বলতে কিছুই অবশিষ্ট নেই। আমি এই গল্পটা বললাম, আজকের এই গল্পের সাথে আপনারা বাংলাদেশের ইতিহাস তথা গত 54 বছরের প্রতিটি পরদে পরদে এই গল্পের সাথে মিল খুঁজে পাবেন। চলুন তাহলে শুরু করি আজকের বয়ান। স্বাধীনতার প্রেক্ষাপট মূলনীতি ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার। এই মূলনীতি নিয়েই যখন জনাব শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ভাষণে আমাদের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম বলে ঘোষণা দিলেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেদিন ঝাঁপিয়ে পড়েছিল স্বাধীনতা অর্জনের চূড়ান্ত লক্ষ্যে। অস্ত্র ছিল না, ট্রেনিং ছিল না কোনো যুদ্ধ করার সামগ্রী, শুধু ছিল এতটুকু যে আমরা মুক্তি চাই। সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের যেই লক্ষ্য নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, আমরা জানার চেষ্টা করব গত 54 বছরেও সেই স্বাধীনতা, যেই মূল চেতনা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, তা আদৌ অর্জন হয়েছে কিনা সেই প্রশ্নের উত্তর খুঁজে দেখব কোথায় ছিল আমাদের ভুল, কোথায় ছিল আমাদের দুর্বলতা, আর ভবিষ্যতের সফলতা কোথায়। প্রিয় দর্শক, তাহলে চলুন এখন আমরা দেখব বাংলাদেশের 3টি বড় রাজনৈতিক দলের আমলনামা। প্রথমে শুরু করছি গত 54 বছর ধরে যারা বেশিরভাগ সময় রাষ্ট্র ক্ষমতায় ছিল এবং যারা নিজেদের দাবি করে আমাদের নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়েছিল, বাংলাদেশ আওয়ামী লীগের আমলনামা। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক পুঁজি কি? বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক পুঁজি হচ্ছে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের একক নেতৃত্বকারী দল হিসাবে নিজেদের দাবি করা এবং মহান মুক্তিযুদ্ধে জনাব শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বই তাদের রাজনৈতিক পুঁজি। তাহলে চলুন দেখে আসি এবার তাদের বিশ্বাস ও চিন্তা।
তারা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে এবং তারা এটা জাতিকে বিশ্বাস করাতে চায় তারাই একমাত্র মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। চলুন তাহলে এখন দেখে আসি গত ৫৪ বছরে থাকা তাদের শাসনামলে তাদের দায়সমূহ। প্রিয় দর্শক, প্রথমে শুরু করছি একটি নব্য জাতি, নব্য দেশ, নব্য পতাকা এবং একটি নতুন ভূখণ্ডে লক্ষ লক্ষ মানুষের শহীদের বিনিময়ে যেই দেশ অর্জিত হয়েছে, সেই দেশের যখন মানুষের মুখে মুখে কিংবা গাছের পাতায় পাতায় কিংবা বালুকণায় মুজিব মুজিব ধ্বনি, সেই এক চূড়ান্ত পর্যায়ে জনপ্রিয় ব্যক্তিত্ব যখন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসলেন, মাত্র ১.৫ বছর আগেও যিনি এই রাষ্ট্রের মানুষকে আশা জাগানিয়া বলেছিলেন এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবং বলেছিলেন ভোট ভাতের অধিকার চাই, জীবনের অধিকাংশ সময় জেল কিংবা জুলুমের ভিতর দিয়ে গিয়েছেন, সেই মানুষটি মাত্র ১-১.৫ বছর পরেই এতটা পরিবর্তন হয়ে যাবেন কিংবা মানুষকে এভাবে ভুলে যাবেন, মানুষ হয়তো তা কল্পনাও করেনি। ১৯৭৪ সালে মানব সৃষ্ট দুর্ভিক্ষ, যখন হাজার হাজার মানুষ না খেয়ে মারা গিয়েছিল, সে শুধু এই কারণে যে চুরি, লুটপাট আর দুর্নীতি এতটাই প্রখর হয়েছিল যে শেখ মুজিব নিজে বলতে বাধ্য হয়েছিলেন, সবাই পেয়েছে সোনার খনি আর আমি পেয়েছি চোরের খনি। এবং তিনি এটাও বলেছিলেন যে আমি বিদেশ থেকে যা কিছুই খয়রাত করে নিয়ে আসি, সেগুলো এই চাটার দল, চোরের দলরা খেয়ে ফেলে। পাকিস্তান সবকিছু লুট করে নিয়ে গেলেও শুধু চোরগুলো আমাদের জন্য রেখে গিয়েছে। হাজার হাজার জাসদের কর্মীকে হত্যা এবং সিরাজ শিকদারকে হত্যা করে প্রকাশ্য সংসদে, বরাক সংসদে অট্টহাসি দিয়ে বলেছিল সিরাজ শিকদার আজ কোথায়। ৯৬ সালে পুনরায় যখন ক্ষমতায় আসে, তখন রাষ্ট্রের সম্পদকে নিজেদের সম্পদ মনে করে অবাধ লুটপাট এবং অনিয়মের এক শাসন ব্যবস্থা এ জাতিকে উপহার দেয়। ২০০৯ সালে যখন লগি বৈঠার আন্দোলনের মাধ্যমে পুনরায় ক্ষমতায় আসে আওয়ামী লীগ, তখন তাদের ক্ষমতায় থাকার দীর্ঘ লিপ্সা বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে প্রকৃতিতে রূপ দেয়। এরপরে ২০১৩ সালে শাপলা ট্র্যাজেডি, গণহারে হত্যা, এরপরে ১৪-১৮ নিজেদের মতো তথাকথিত নির্বাচন, ভিন্ন মতকে দমন পীড়ন, গুম খুন, হত্যা মামলা, রাহাজানি, সন্ত্রাস কিংবা চাঁদাবাজি, লুটপাট এবং উন্নয়নের নামে কম গণতন্ত্র আর বেশি উন্নয়ন, এই নামে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। ব্যাংক খেকো, ভূমি খেকো আর সারা বাংলাদেশ যেন এক আওয়ামী লীগময় এমন পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে, রাষ্ট্রের প্রতিটি স্তম্ভকে ভেঙে চুরে চুরমার করে দিয়ে এক ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো উপহার দেওয়া হয়েছে। সর্বশেষ যখন জুলাই আন্দোলন শুরু হয়, তখন ২,০০০ মানুষকে শহীদ করে দিয়ে এবং পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে মানুষের উপরে এমন জুলুম নির্যাতন চালায়, ৩০ দিনের মাসকেও ৩৬ দিনে টেনে নিয়ে যেতে বাধ্য হয়। ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর পতন নিশ্চিত হয় এবং শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়। এখন আমরা দেখব বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির আমলনামা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি রাজনৈতিক পুঁজি হলো মহান মুক্তিযুদ্ধে জনাব মেজর জেনারেল জিয়াউর রহমান ওই রিভোল্ট বলে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল এবং সশরীরে যুদ্ধ করেছিল যুদ্ধের ময়দানে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দায় সমূহ কি? মেজর জেনারেল জিয়াউর রহমানের শাসনামলে সামরিক ট্রাইব্যুনাল গঠন করে শত শত সেনা অফিসার হত্যার অভিযোগ। ১৯৭৭ সালের হানাবোটে কারচুপির অভিযোগ। ১৯৯১ সালে ক্ষমতায় এসে ৩ জোটের রূপরেখা বাস্তবায়ন না করা।
91 থেকে 96 সাল পর্যন্ত শাসন ব্যবস্থায় রাষ্ট্রীয় সম্পদ লুটপাট, অনিয়ম ও একটি দুঃশাসন উপহার দেওয়া। 2001 থেকে 6 শাসনামলে দুর্নীতিতে দেশকে 5 বার চ্যাম্পিয়ন করার অভিযোগ। জরিপ অনুযায়ী 1 বছরের দায় আওয়ামী লীগের উপরে বর্তায়। র্যাব প্রতিষ্ঠা করে অপারেশন ক্লিন হার্ট নামে বিনা বিচারে হত্যাকাণ্ডের অভিযোগ। 1996 15 ফেব্রুয়ারির বিতর্কিত জাতীয় নির্বাচনের অভিযোগ। 2006 তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে নানান তালবাহানা এবং বিচারপতির বয়স বাড়িয়ে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুকে বিতর্কিত করা। আর সর্বশেষ 2024 জুলাই গণ আন্দোলনের এবং সর্বশেষ নির্বাচনের গণরায় তথা জুলাই সনদকে অস্বীকার করা এবং স্বীকার করলেও তা বাস্তবায়ন নিয়ে আছে তালবাহানার অভিযোগ। দর্শক, চলুন তাহলে এখন আমরা দেখব বাংলাদেশ জামাত ইসলামীর আমলনামা। বাংলাদেশ জামাত ইসলামীর রাজনৈতিক পুঁজি কি? বাংলাদেশ জামাত ইসলামীর রাজনৈতিক পুঁজি হচ্ছে ধর্মীয় মূল্যবোধে সৎ নেতৃত্ব তৈরি করা এবং 2001 থেকে 6 পর্যন্ত 2 জন মন্ত্রীর দায়িত্বে থাকা অবস্থায় দুর্নীতির অভিযোগ সত্য প্রমাণিত না হওয়া। 1990 থেকে সকল গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করা। প্রিয় দর্শক, চলুন তাহলে এখন দেখে আসব বাংলাদেশ জামাত ইসলামীর দায় সমূহ। 1971 সনের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল। 2009 থেকে 2024 তথা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা থাকাকালীন যুদ্ধ অপরাধী মামলায় 14 জন নেতার ফাঁসির রায় হয়েছে। যদিও দলটির পক্ষ থেকে দাবি করা হয় যে রাজনৈতিক কিলিং কিংবা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছেন তারা। চলুন তাহলে হিসাব মিলাই লাখ লাখ শহীদ আর মা বোনের ইজ্জতের বিনিময়ে যেই বাংলাদেশ আমরা অর্জন করতে চেয়েছিলাম, যেই অধিকার আমরা প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম, কাদের কারণে আমরা সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ 54 বছর পরেও গড়ে তুলতে পারলাম না। চলুন হিসাব মিলাই গত 54 বছর ধরে কারা আমাদের সেই অধিকার বাস্তবায়ন হতে দেয়নি। চলুন তাহলে শুরু করি বাংলাদেশ আওয়ামী লীগ দিয়ে। যখন একটি নতুন দেশ, নতুন স্বপ্ন আর নতুন আশা জাগা নিয়া জনগণ এত ত্যাগ আর এত জীবনের বিনিময়ে যেই অর্জিত স্বাধীনতা, সেই স্বাধীন ভূখণ্ডে শেখ মুজিবুর রহমান যদি চাইতেন 1971 সালে আমরা একটি সোনার বাংলাদেশ পেতে পারতাম, কিন্তু উনি তা চাইলেন না। উনি ওনার একক ইচ্ছায় 30 লক্ষ শহীদ আর মা বোনের ইজ্জতের বিনিময়ে যেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাতে চেয়েছিলাম, তা ওনার একক ব্যক্তি স্বাধীনতা কিংবা ওনার একক ব্যক্তি সিদ্ধান্তের কারণে তা সব ভূলুণ্ঠিত হয়ে যায়। কারণ উনি চেয়েছিলেন একক ক্ষমতা এবং একনায়কতন্ত্র, তথা উনি যেন সবসময় এই রাষ্ট্রের মালিক কিংবা এই রাষ্ট্রের মালিক বনে যেতে পারেন। তাই তিনি সব রাজনৈতিক দলকে ব্যান করে দিয়ে তারপরে গঠন করেছিলেন বাকশাল। 2009 থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল শেখ হাসিনা। তিনি যদি চাইতেন বাংলাদেশকে তার মতো করে নতুন করে সাজিয়ে দিতে পারতেন, কিন্তু তিনিও চেয়েছেন তার বাবার মতোই একচেটিয়া ক্ষমতা কিংবা মানুষকে অধিকার হারা করতে। চলুন দর্শক তাহলে এখন তাকাই বিএনপির দিকে। তারা 1990-এর স্বৈরাচারী আন্দোলনে 3 জোটের রূপরেখা যেটা বাস্তবায়ন হওয়ার কথা ছিল নির্বাচিত সরকারের মাধ্যমে, তারা সেটা বাস্তবায়ন করেনি। দীর্ঘ 9 বছর স্বৈরাচারের অত্যাচার নির্যাতনের মধ্য দিয়ে গেছে বাংলাদেশ। তখন 3 জোটের রূপরেখাই ছিল এই দেশের রক্ষা কবচ, কিন্তু 91-তে বিএনপি সরকার গঠন করার পরে তারা সেই রক্ষা কবচকে ছুঁড়ে ফেলে দিয়েছে। যদি 90 পরবর্তী বিএনপি সরকার 3 জোটের রূপরেখা বাস্তবায়ন করত,
তাহলে হয়তো এই জাতি 17 বছরের ফ্যাসিবাদী আমলের সম্মুখীন নাও হতে পারত। 17 বছরের জুলুম নির্যাতনের এক ভয়াবহ আমাবস্যা থেকে যখন জাতি বেরিয়ে এসেছে, 2000-এর অধিক শহীদ কিংবা হাজার হাজার পঙ্গুত্বের বিনিময়ে, যে 36শে জুলাইয়ের বিনিময়ে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং গণভোটে 70% মানুষ যে জুলাই সনদকে হা বলেছে, সেই জুলাই সনদ নিয়েও রয়েছে বিএনপির তালবাহানা। চলুন তাহলে এবার যাই বাংলাদেশ জামাত ইসলামীর দিকে। মহান মুক্তিযুদ্ধে যদি বাংলাদেশ জামাত ইসলামী তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা না করত, তাহলে এই বড় দুটি দল কখনোই মুক্তিযুদ্ধের চেতনা বনাম রাজাকার খেলার যে কাঠ আর জাতিকে বিভক্ত করা বছরের পর বছর এবং অধিকার হারা করা এবং মুক্তিযুদ্ধের চেতনার নামে নিজেদের আখের গোছানো আর জনগণের ভাগ্য নিয়ে ছিনিবিনি খেলার যে ইতিহাস হয়তো তৈরি হইত না। চলুন তাহলে এবার দেখি ফলাফল। গত 54 বছর ধরে বাংলাদেশ জামাত ইসলামী এক ভুল করার কারণে তারা প্রজন্মের পর প্রজন্ম খেয়ে যাচ্ছে রাজাকার, আলবদর, আলশামস গালি। আর বড় দুই রাজনৈতিক দল জামাত ইসলামকে ব্যবহার করেছে গরিবের বউয়ের মতো। সবাই ব্যবহার করবে কিন্তু দায় নিবে না কেউ। বিএনপি আর আওয়ামী লীগ গত 54 বছর ধরে জনগণের ভাগ্য নিয়ে ছিনিবিনি খেলেও এবং 71-এর চেতনার নামে নিজেদের আখের গুছানোর রাজনীতি করেও তারাই বলছে আমরাই হলাম মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। প্রিয় দর্শক, মুক্তিযুদ্ধের লক্ষ্য এবং উদ্দেশ্য যদি হয়ে থাকে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, তাহলে আস্থা কোথায়? সেই জবাব বা সেই প্রশ্ন আপনাদের কাছে রেখে যেতে চাই। যেখানে মুক্তিযুদ্ধের মূল চেতনাই ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, আজকে 54 বছর পরে এসেও যখন দীর্ঘ 17 বছরের লড়াই সংগ্রামের পরে আমরা একটি বাংলাদেশে এসে দাঁড়িয়েছি, তখনও আমাদের সর্বশেষ জুলাই সনদ নিয়ে রয়েছে আশঙ্কা। তাহলে আমরা কি ব্যক্তির ইচ্ছার কাছে আমরা হেরে গেছি? 1971 সালের মহান মুক্তিযুদ্ধের চেতনা ব্যক্তির ইচ্ছার কাছে হারিয়ে ফেলেছি। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের 3 জোটের রূপরেখা, আর এখন ব্যক্তির ইচ্ছার কাছেই হারিয়ে ফেলতে যাচ্ছি জুলাই আন্দোলনের মূল সম্পদ তথা জুলাই সনদ। আমরা তো ইতিহাস ঘেটে দেখলাম গত 54 বছর ধরে শুধু ব্যক্তির ইচ্ছার কাছে লাখ লাখ শহীদ কিংবা ইজ্জতের বিনিময়ে যে ভূখণ্ড পেয়েছিলাম, সেই ভূখণ্ডের মানুষের কোনো ভাগ্যের পরিবর্তনই হয়নি। সেই ভাগ্য একজন ব্যক্তির কাছে বর্গা দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, প্রতিহিংসার রাজনীতি শুরু করলো কে? কখনো কি আমরা প্রশ্ন করেছি? চলুন তাহলে আজকে দেখি প্রতিহিংসার রাজনীতি কারা করেছে গত 54 বছর ধরে। প্রতিহিংসার রাজনীতি শুরু হয় 1975 সালের 15ই আগস্ট। জনাব শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে প্রতিহিংসার বীজ এই বাংলাদেশে বপন করা হয়। তার পরবর্তীতে যারাই ক্ষমতায় ছিল, স্বৈরাচার এরশাদের 9 বছর বাদ দিলে বাকি যে সময়টা বিএনপি এবং আওয়ামী লীগ পালাক্রমে ক্ষমতায় এসে সেই প্রতিহিংসার বীজে এমন পানি ঢেলেছে যে সেই গাছ ফুলে ফেপে গত 17 বছর আমরা সেই গাছের ফলটাই দেখেছি। বিনিময়ে শেখ হাসিনা উসুল করেছেন তার পিতৃ হত্যার প্রতিশোধ, আর আমরা জনগণ ভোগ করেছি দীর্ঘ 17 বছর ধরে ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো। প্রিয় দর্শক, এত জীবন আর এত পঙ্গুত্বের বিনিময়ে যে জুলাই অবশেষে আমরা পেলাম, সেই জুলাইতেও যদি সেই প্রতিহিংসার গাছ কেটে ফেলতে না পারি, তাহলে আগামীতে প্রতিহিংসার এমন বাগান বাংলার বুকে জন্ম নেবে, যেই প্রতিহিংসার আগুনে পুড়ে এই বাংলার জমিন ছারখার হয়ে যাবে। হয়তো তা আমরা কল্পনাও করতে পারবো না। মুক্তির পথ কি? যেই বিভাজনের রাজনীতি কিংবা
মুক্তিযুদ্ধের পক্ষ এবং বিপক্ষের শক্তি এইভাবে জাতিকে বিভাজন করে, যে বিভাজনের রাজনীতি আমাদেরকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এখনো আমরা তৈরি করতে পারিনি। এখনো কারো দয়া এবং দাক্ষিণ্য আমাদের প্রত্যাশা হয়ে দাঁড়ায়। তখন 2026-এ এসেও যদি আমরা এই প্রত্যয় গ্রহণ না করি যে আমরা ঐক্যবদ্ধ জাতি হিসাবে এই জাতিকে এগিয়ে নিয়ে যাব, তাহলে এই জাতির ভাগ্য কখনোই বদলাবে না। প্রিয় দর্শক, ইতিহাস থেকে যেমন বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ দেওয়া যাবে না, তেমনি বিএনপিকেও বাদ দেওয়া যাবে না, কিংবা মুক্তিযুদ্ধ কারো একক পৈতৃক সম্পত্তিও দাবি করা যাবে না। এবং বাংলাদেশ জামাত ইসলামী সহ যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তাদেরকেও দায় এড়ানোর কথা বলা যাবে না। কিন্তু কথা হলো, ইতিহাস দিয়ে তো আর ভবিষ্যৎ নির্মাণ করা যায় না। ভবিষ্যৎ নির্মাণ হয় আজকের কর্মই আমার আগামী দিনের ভবিষ্যৎ হিসাবে আমার সামনে আসবে। আমরা আজকে কি করছি? গত 54 বছর ধরে এই বিভাজনের রাজনীতি এবং টোটাল জাতির ভিতরে ঐক্য এবং চেতনার নামে রাষ্ট্রীয় সম্পদকে যে লুণ্ঠন করা হয়েছে, এই রাষ্ট্রের কি বা অবশিষ্ট আছে? চলুন তাহলে আমরা বিভাজনের রাজনীতিকে না বলি। চেতনার নামে কিংবা ইতিহাসের পরম্পরায় ঐতিহ্য ভূমিকা রাখার কারণে সেটাকে পুঁজি করে রাষ্ট্রের সম্পদকে চুরি কিংবা লুটপাটের অর্থ বানালে সেটাকেও আমরা না বলি। মনে রাখবেন, আমরা যদি না বদলাই তাহলে এই দেশ বদলাবে না। নাগরিক শুধু কাগজে কলমে কিংবা সংবিধান পাতায় থাকলেই হয় না, নাগরিকের দায়িত্বও থাকে। চলুন আজ থেকে দল মত নির্বিশেষে সকলেই মিলে একটি সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাই। সমালোচনার হাতিয়ার হোক আপনি কি ভালো করতে পারছেন, আমি কি ভালো করতে পারবো, সেটা নিয়ে নয়, যেটা নিয়ে জাতি দ্বিধা এবং বিভক্তি হয়ে যাবে। কারণ আমরা জানি আমাদের এই 54 বছরের একমাত্র শত্রু হলো যারা আমাদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে দাঁড়াতে দিতে চায় না। তাদের একমাত্র চাওয়া হলো আমরা যেন অনৈক্য থাকি এবং আমাদের রাষ্ট্রের উপরে তাদের ম্যানিপুলেট করা চোর ডাকাত কিংবা লুটপাটকারীদের আমাদের উপর ছুরি ঘুরাতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া। তাহলে দর্শক, আজকে সিদ্ধান্ত নিন, যারা রাষ্ট্রের সম্পদ চুরি করবে না, যারা অন্যের সাথে আপোষ করবে না, আমরা তাদের পক্ষ নেব। আর যারা ইতিহাসের ঐতিহ্যকে পুঁজি করে রাষ্ট্রীয় সম্পদকে নিজেদের সম্পদ মনে করবে, তাদেরকে আমরা না বলি। ওয়েলফেয়ার পলিটিক্সের জন্য বাংলাদেশকে স্বাগত জানাই। শেখ মুজিবুর রহমানের ভুলের কারণে ৭১ পূর্ববর্তী শেখ মুজিবের যেই আত্মত্যাগ বাংলাদেশের স্বাধীনতার ভূমিকায়, তাকে স্বস্থানে মর্যাদা দিতে হবে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যাদের ত্যাগ এবং ভূমিকা অপরিসীম, তাদেরকে জাতির পুরস্কৃত করতে হবে। সরকারের উচিত হবে জুলাই সনদকে বাস্তবায়ন করা। যদি না করেন, হয়তো আপনারা শেখ হাসিনার মতো 17 কিংবা 34 বছর ধরে রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারবেন, অধিকার ফিরে পাবে না। আপনারা চাইলে 90-তেও এদেশের ভাগ্য বদলাতে পারতেন, কিন্তু সেই সুযোগ আবার আপনাদের হাতে এসেছে। আমরা চাইব আপনারা এই সুযোগ গ্রহণ করে এই জাতিকে এমন একটি রাষ্ট্র কাঠামো উপহার দিন যেন এই জাতি চিরকৃতজ্ঞ হতে পারে। যাদের পূর্বপুরুষদের ৭১ রয়েছে গৌরবগাথা ইতিহাস, কিন্তু সেই ইতিহাসকে তারা ব্যবহার করেছেন নিজেদের ভাগ্য পরিবর্তন কিংবা এই রাষ্ট্র ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য। আর যাদেরকে ৭১ রাজাকার বলে গালি দেওয়া হয়, তাদেরকে গরিবের বউয়ের মতো ব্যবহার করা হয়েছে যখন যার খুশি। সঙ্গে থাকলে সঙ্গী আর না থাকলেই জঙ্গি। এই তামাশা আর জাতি দেখতে চায় না। প্রিয় দর্শক, আপনি যেই মত কিংবা যেই পথেরই হয়ে থাকেন, সত্যকে সত্য এবং কালোকে যদি কালো না বলেন, সাদাকে যদি সাদা না দেখেন, তাহলে এই দল কিংবা এই রাষ্ট্রের আপনি দলীয় অন্ধত্বের কারণে
আপনি আপনার নাগরিকত্ব হারাচ্ছেন। যদি শেখ মুজিবুর রহমান একক ব্যক্তি হিসাবে যদি চাইতেন যে এই দেশকে একটি সোনার দেশ বানাবেন, তাহলে তিনি করে যেতে পারতেন। 90-এ যদি বেগম জিয়া চাইতেন, তাহলে হয়তো আমরা অনেক আগেই একটি সোনার বাংলাদেশ পেয়ে যেতে পারতাম। 90-তে যদি বেগম জিয়া চাইতেন, হয়তো ফ্যাসিবাদী হাসিনার জন্মই হতো না। আর 2024-এ এসে যদি তারেক রহমান তার দেশপ্রেমের পরিচয় রেখে যদি জুলাই সনদ বাস্তবায়ন করেন, হয়তো জাতি তাকে চিরজীবন স্মরণ করবে গৌরবের সাথে, কৃতজ্ঞতার সাথে। আমরা কেউ দল কিংবা মতের ঊর্ধ্বে নই, কিন্তু মনে রাখতে হবে কখনো দলীয় অন্ধত্বের কারণে দেশেরই বিরোধিতা করছেন কিনা, আপনার নিজেরই বিরোধিতা করছেন কিনা, আপনার নিজেকে নিজে অধিকার হারা করছেন কিনা, এবং সন্তানের ভবিষ্যৎ অনিশ্চয়তায় ফেলছেন কিনা, প্রশ্নটা রেখে গেলাম। আজকের বয়ান এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো নাগরিক বয়ানে। আল্লাহ হাফেজ।